হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজ আমরা এসেছি মুর্শিদাবাদে। আগের সিরিজে তোমরা মুর্শিদাবাদের টপ লোকেশনগুলো দেখেছিলে, আর আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি সেই সমস্ত অফবিট লোকেশনগুলো যেগুলো তোমরা কেন যারা মুর্শিদাবাদে থাকে তারাও জানে না। তো চলো আজকের এই ভিডিওটা মুর্শিদাবাদের অফবিট লোকেশন দিয়ে শুরু করি। তো ভিডিওটা দেখতে থাকো। মুর্শিদাবাদ স্টেশন থেকে এখন বাইরে বেরিয়ে গেছি আর সামনে এগিয়ে চলেছি। প্রথমেই চলে যাব আমরা ফৌতি মসজিদ। তো চলো সেইখানে গিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা এসে পড়েছি ফৌতি মসজিদের কাছে। তো চলো কিছু দৃশ্য তোমাদের দেখাই। 1740 সালে নবাব সরফরাজ খান এটি তৈরি করেন। আর যেহেতু এই মসজিদ তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই আলীবর্দী খানের সাথে যুদ্ধে নবাবের মৃত্যু বা ফৌত হয়, তাই এই মসজিদকে ফৌতি বা ফুটি মসজিদ বলা হয়। 135 ফুট লম্বা, 38 ফুট চওড়া এই মসজিদ 5 গম্বুজ বিশিষ্ট, যদিও গম্বুজগুলি এখনও অসম্পূর্ণ। ফৌতি মসজিদ থেকে বেরিয়ে আমরা আবার সামনে এগোলাম নতুন লোকেশনের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আজিমুন্নেসা বেগমের সমাধি ক্ষেত্রের কাছে। তো আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের মেয়ে। মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন্নেসা বা জিন্নাতুন্নেসা বেগম ছিলেন বাংলার তৃতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের পত্নী। 1734 সালে এই মসজিদটি তিনি তৈরি করেন, আর মৃত্যুর পর পিতার মতো তাকেও এই মসজিদের সিঁড়ির নিচেই কবর দেওয়া হয়। লোকমতে প্রচলিত আছে যে তিনি খুব অত্যাচারী ছিলেন, তাই তার স্বামী তাকে জ্যান্ত কবর দেয়। তো এখানে আর বেশি সময় অতিবাহিত না করে বেরিয়ে পড়লাম এখান থেকে। তো চলো নেক্সট লোকেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা এসে পড়েছি মির্জাফরের পারিবারিক কবরস্থানে, যেখানে 11টি কবর আছে। তো চলো প্রবেশ করা যাক। 3.5 একর জমির ওপর তৈরি জাফরগঞ্জ কবরস্থানটি তৈরি করেন মীর জাফর, যার নাম আখারাম দেউরির ঠিক সামনেই অবস্থিত। প্রবেশ করে গেছি মির্জাফরের পারিবারিক কবরস্থানের মধ্যে। এখানে প্রায় 1100টির মতো কবর আছে। মিরন আর মীর কাসিম বাদে মির্জাফর পরিবারের সবার কবর এখানে আছে। তো তোমরা কবর দেখতে চাইলে আসতে পারো, কিন্তু দুঃখের বিষয় এখানে নামগুলো উল্লেখ নেই সেই রকম। তো গাইড ছাড়া তোমরা এখানে ঠিক বুঝতে পারবে না যে কার কবর। এই কবরস্থানে সিরাজউদ্দৌলা পরবর্তী নবাবদের অর্থাৎ নাজাফি রাজবংশের নবাবদের কবর আছে। মির্জাফরের পারিবারিক কবরস্থান দেখা শেষ করে আবার আমরা বেরিয়ে পড়লাম। তো চলো নতুন লোকেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। এই মুহূর্তে প্রবেশ করে গেছি মির্জাফরের বাড়ির যে গেট আছে সেই গেটে। আর ওই গেট দিয়ে প্রবেশ করে তোমরা দেখতে পাবে আরও একটা গেট আছে এইখানে, জাফর নবাব হাউস। অর্থাৎ মির্জাফরের যে আসল নাম ছিল নবাব সৈয়দ মোহাম্মদ জাফর আলী খান। এই দরজা, সেই দরজা, এর ভেতর দিয়ে প্রবেশ করলেই মির্জাফরের বাড়ি দেখা যেত, কিন্তু এটা পর্যটকদের জন্য প্রবেশ নিষেধ, এখন এখানে প্রবেশ করা যায় না। আর এই হচ্ছে মেন গেট, আর এখান দিয়ে প্রবেশ করতে হয়। এই ভেতরেই সেই বাড়ি আছে যে বাড়ির মধ্যে নবাব সিরাজউদ্দৌলাকে 7 দিন বন্ধ করে রাখা হয়েছিল আর তারপর হত্যা করা হয়। তো চলো এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়ি নতুন লোকেশনের উদ্দেশ্যে। এবার এসে পড়েছি নসিপুর আখড়ার সামনে। এই হচ্ছে নসিপুর আখড়া। তো চলো ভেতরে প্রবেশ করা যাক, আর কি আছে ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। প্রবেশ করে গেছি নসিপুর আখড়ার মধ্যে। নাম শুনেই বুঝতে পারছো আখড়া, অর্থাৎ এখানে কুস্তি হতো এক সময়। তো চলো এখন ভেতরে কি হয় সেটা দেখা যাক, আর তোমাদেরকেও দেখাবো সেটা। নবাবী আমলে তৈরি এই আখড়ায় ঝুলন যাত্রা দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে। নসিপুর আখড়ার মধ্যে ঢুকে মেন রাস্তা দিয়ে আস্তে আস্তে এরকম একটা গাড়ি দেখতে পাবে। এটা নাকি সেই সময় 80 টাকা দিয়ে কেনা হয়েছিল। এখানে তৎকালীন সময়কার বড় বড় বাসনপত্র, রথ, গাড়ি, আসবাবপত্র ইত্যাদি রাখা আছে। তো নসিপুর আখড়া আমাদের ঘোরা প্রায় শেষ হয়ে গেল। তো বেসিক্যালি এটা একটা মিউজিয়াম বলতে পারো। এর মধ্যে অনেক কিছু তৎকালীন জিনিসপত্র আছে, যেমন রান্নার সরঞ্জাম, আসবাবপত্র, তাছাড়া এখানে একটা রথও আছে আর একটা গাড়িও আছে সেই সময় কেনা। তো তোমরা সেগুলো দেখলে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই নতুন লোকেশনের উদ্দেশ্যে। গাইজ, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি 300 বছর পুরনো নসিপুর রাজবাড়ির সামনে। এই হচ্ছে নসিপুর রাজবাড়ি। তো চলো এখানে ভেতরে প্রবেশ করব, আর এখানে প্রবেশ করতে 20 টাকা টিকিট লাগে। তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো আর দেখাবো তোমাদের যে কি কি আছে ভেতরে।
তো এই মুহূর্তে প্রবেশ করে গেছি নসিপুর রাজবাড়ির ভেতরে। এই দেখতেই পাচ্ছ তোমরা, ঢুকে এই দু সাইডে ঘর করা আছে, আর এখান দিয়ে ওপরে যাওয়া যায়। আর্ট গ্যালারি আছে ওপরে। তো তার আগে আমরা এই সামনে কি আছে ফাঁকা জায়গাটায় সেটা দেখে নেব। তো এই ভেতরে ঢুকে গেছি আমরা, আর সামনে একটা ছোট্ট মাঠ আছে, আর দু সাইডে পুরো বিল্ডিং এই দেখতে পাচ্ছ। 1776 সালে এই রাজবাড়িটা তৈরি করা হয়, আর এখন বলতে গেলে প্রায় 300 বছর হয়ে গেল এটার। তো এখানে খাজনা আদায়ের বিভিন্ন জিনিসপত্র এখানে মিউজিয়ামের মধ্যে আছে। রাজা দেবী সিংহের তৈরি নসিপুর রাজবাড়ির পাশেই এই রাজবাড়িটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর তৈরি করেন। পানিপথের ব্যবসায়ী দেবী সিংহ দিওয়ান রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে কাজ পান এবং পরবর্তীকালে ভাগ্যক্রমে ব্রিটিশদের অধীনে নামকরা ট্যাক্স কালেক্টর হিসেবে পরিচিত হন। এই রাজবাড়িটি আসলে তার কোর্ট ছিল। রাজবাড়ি বলতে এটা সত্যি রাজবাড়ি, অনেক বড় এলাকা নিয়ে, আর পুরোটাই ফাঁকা। আর চারি সাইডে শুধু বিভিন্ন রকম বিল্ডিং করা আছে। এখানে এসে দেখতে পাচ্ছি একটা মন্দির আছে, চলো দেখাই তোমাদের। তো গাইজ, নসিপুর রাজবাড়ি দেখা শেষ করে দিলাম। ভেতরে মিউজিয়ামে যেহেতু ক্যামেরা লাউড ছিল না, তাই মিউজিয়ামের ভেতরের ফুটেজ নিতে পারিনি। আর ওখানে অনেক দলিল দস্তাবেজ রাখা আছে, সেই বা খাজনা আদায়ের যে সমস্ত নথিপত্র সেইগুলিও রাখা আছে ওখানে। তো এসে তোমরা দেখতে পারো। রাজবাড়ি দেখা শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম নতুন লোকেশনের উদ্দেশ্যে। তো চলো নেক্সট লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পুরনো মতিঝিলের সামনে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। তো মতিঝিল পার্কের মধ্যে ঢুকে পড়েছি। এই প্রথমে ঢুকে আছে সিরাজউদ্দৌলা মিউজিয়াম, এই পাশে আছে একটা পার্ক। চলো আগে এই দিক দিয়ে শুরু করা যাক। এই সামনে একটা ড্রাগন ট্রেনের লাইন আছে, এখনো যদিও চলছে না, বুকিং করলে চালাবে হয়তো, কিন্তু সেই রকম কেউ নাই বলে এখন বন্ধই আছে। আর এই পার্কটা দারুণ সুন্দর হয়েছে জায়গাটা। এরপর আমরা যাব সিরাজউদ্দৌলা মিউজিয়ামের ভেতর। এই হচ্ছে সিরাজউদ্দৌলা মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে তোমরা পুরো মুর্শিদাবাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আর তার প্রথমেই আছে এইরকম একটা সিরাজউদ্দৌলার মূর্তি। তো চলো ভেতরে দেখা যাক। তো একই ছাদের নিচে ছবির মাধ্যমে এখানে মুর্শিদাবাদের কিছু ইতিহাস সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। তোমরা ছবিগুলো দেখতেই পেলে। তো এখানে আসলে তোমরা সেই জায়গাটা অবশ্যই এসো, তাহলে এই মুর্শিদাবাদ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। আর তাছাড়াও এখানে বাঁশের তৈরি, কাঠের তৈরি অনেক কিছু হাতের কাজও এখানে রাখা আছে। তো সেগুলোও তোমরা এখানে দেখতে পাবে। সিরাজউদ্দৌলা মিউজিয়াম থেকে বেরিয়েই তোমরা এই সাইডে দেখতে পাবে বোটিং কাউন্টার। আর এখানে তোমরা টিকিট কেটে এইখান থেকে বোটিং শুরু করতে পারো। তো বোটিংয়ের জন্য 4 জনের 80 টাকা লাগবে, আর 2 জনের জন্য 50 টাকা। তার বিনিময়ে তোমরা 30 মিনিট বোটিং করতে পারবে, আর এইখান থেকেই বোটিং শুরু হবে। পুরনো মতিঝিলের একটা জিনিস ভালো করেছে, এখানে আমরা অনেকবার যেহেতু এসেছি তাই বুঝতে পারছি মাঝে মধ্যে এইরকম বসার জায়গা করে রেখেছে। এইখানেও দেখলাম, ওই সাইডে পার্কের মধ্যেও দেখলাম। তো আগে এখানে বসার সেই রকম জায়গা ছিল না, এমনি ঘুরেই বেড়াতে হতো, কিন্তু এখন এইরকম বসার জায়গা করা হয়েছে। তো তোমরা যারা জানো না, এই মতিঝিল পার্কে পিকনিক স্পটও ভাড়া নিয়ে যায় এখানে, আর এখানে পিকনিক করতে পারো। এই সামনে এই জায়গাগুলো সব পিকনিক স্পট। তো তোমরা পিকনিক করার জন্য এখানে আসতেই পারো। পুরো মতিঝিল পার্কটা কিন্তু এই যে ঝিল দেখতে পাচ্ছ এটা কেন্দ্রিক, মাঝে এটা দেখতে পাবে ঝিলটা, আর তারই দুপাশে পার্ক। আর এই মাঝ দিয়ে একটা রাস্তা আছে, এই সাইডেও পার্ক আছে, ওইখানটায় পিকনিক করা যায়, পিকনিক স্পট ওইগুলো। তো যারা এই পুরনো মতিঝিল পার্কটায় আসনি তাদের বলি যে নতুন মতিঝিল পার্কটা তো অবশ্যই অনেকটাই বড়, কিন্তু এই পুরনোটাও যে ছোট সেটা বলা যাবে না, অনেকটা জায়গা নিয়ে এটা বিস্তৃত, তোমরা শেষ করতে পারবে না। আর চারিপাশে পিকনিক স্পট করা আছে, আর মধ্যে পার্কের মতো আছে। পিকনিক করতে আসো বা বাচ্চাদের সাথে ঘুরতে, সময় কাটাতে, বোটিং করতে, সমস্ত কিছুর জন্য এখানে আসতে পারো। আর এই সাইডটাই দেখো, এগুলোও পিকনিক স্পট। এই দেখো কত দূর পর্যন্ত পিকনিক স্পট। পার্কের ভেতরে ঢুকেই তোমাদের ড্রাগন ট্রেন দেখিয়েছিলাম। ড্রাগন ট্রেন ছাড়াও কিন্তু এখানে টয় ট্রেন আছে। আর এই দেখো টয় ট্রেনের লাইন এই দিক থেকে ঘুরে ওই দিক দিয়ে আসছে, অনেকটা দূর দিয়ে। ট্রেন এখানে তোমরা মনে করলে চাপতে পারো ট্রেনের ওপর।
গেছি আমরা, তো চলো এবার বোটিং করব। আর এইখান দিয়ে যেতে হবে। আর এই সামনে রাখা আছে বোট, গুলোর মধ্যে একটা আমরা পাবো। দাদা হাই করে দাও একবার। গাইজ ফাইনালি বোটে আমরা উঠে গেছি, আর এই প্যাডেল করা চলছে। আর রবিউল ওখানে ভয়ে কচু হয়ে বসে আছে। প্রচন্ড স্রোত, একদম সমুদ্রের মতন স্রোত হচ্ছে। এতদিন বোট সামনে চলতো, এবার আমরা পেছন দিকে চালানোর চেষ্টা করছি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এবার বোট পেছন দিকে চলছে। কিন্তু রবিউল একেবারে উঠে পড়ে লেগেছে বোটের পেছনে। আমি আজকে হাই স্পিড করবো, অতি ছেলে সবচেয়ে বেশি স্পিডে চালানো বোট। ক্লান্ত হয়ে আমরা বোট জমা দিতে এবার যাচ্ছি। তো চলো বোট জমা দিয়ে আবার ঘোরাঘুরি করবো। যে সাইডে এসেছি এই সাইডে দেখো পুরো বাচ্চাদের খেলাধুলার জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে। ঘুরতে আমরা এবার এসে পড়েছি মাউন্ট এভারেস্টের সামনে। বিশ্বাস হচ্ছে না তোমাদের? এই দেখো মাউন্ট এভারেস্ট, এই উঁচু থেকে জল পড়ছে। মতিঝিল পার্কের ভিডিও আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো সাগর কাদির ব্লগস। বাই বাই।